আমার মানব জন্ম তরীর মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি। যেন আমার লাগছে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি। আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি। গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হলো আপনাদের সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে বুধবার 12ই আশ্বিন 1428, ইংরেজির 29শে সেপ্টেম্বর 2021। তিথি ভাদ্র, কৃষ্ণপক্ষ অষ্টমী, নক্ষত্র আর্দ্রা। সূর্যোদয়ের সময় ভোর 5:30 হয়ে 58 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:23 হয়ে 14 সেকেন্ড। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। রাত্রি 11:26 গতে দেবগণ। আজ শ্রী শ্রী জিতাষ্টমী ব্রত, শ্রী শ্রী জিমুত বাহন পূজা, শ্রী শ্রী মাতঙ্গী দেব্যা আবির্ভাব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, যদি না তেমন কোন একটা দুর্যোগে সে আসতে না পারে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। শিখণ্ডীর কথা বলছিলাম এতদিন পুরাণ চিরন্তনে। শিখণ্ডীর কথা আজকে শেষ করব। শিখণ্ডীর কেমন করে মৃত্যু হয়েছিল তার কথা বলবো। তারপরে চলে যাব গীতার আলোচনায়। গীতার আলোচনার পর মন্দিরের কথা। আমরা দোহালিয়ার কালী মন্দিরের কথা বলছিলাম, সেই কথা বলবো। সেই কথা তো অনেক কথা, নানান রকমের গল্প আছে, ইতিহাস আছে, বহু প্রাচীন মন্দির, সেই সমস্ত কথা বলবো। আপনাদের চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরেতে চতুশৃঙ্গী মন্দিরে ঘুরতে এসেছি আমরা পুনে শহরে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এবার পুরাণ চিরন্তন। তার আগে একটু গান। ভীষ্মের কথা বলবো, শিখণ্ডীর কথা বলবো। কেন দুজনের কথা উঠবে আপনারা জানেন। পূর্বজন্মে অম্বা ছিলেন, তার প্রতিজ্ঞা তিনি ভীষ্মকে হত্যার কারণ হবেন। তো কুরুক্ষেত্র যুদ্ধ যখন চলছে তখন ভীষ্মের বয়স হয়ে গেছে, কিন্তু তাতে কি বা গেল এলো। এই বৃদ্ধই বলবো, তিনি এমন ভাবে লড়াই করতে লাগলেন যে পাণ্ডব শিবিরে একেবারে ত্রাহি রব উঠে গেল। সেই বীরত্বের কথা বেশ বিস্তারিত ভাবে তো বলা যাবে না, আমাদের তো আপাতত শিখণ্ডীর ওপরে জোর দিতে হবে। শুধু দুটো ঘটনার কথা বলি আপনাদের, তাতেই পাণ্ডবদের অবস্থাটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম ঘটনাটা ঘটল যুদ্ধের তৃতীয় দিনে। কৃষ্ণ তো প্রতিজ্ঞা করেছিলেন যে এই যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, করেননি। শুধু অর্জুনের সারথি হয়েছেন আর নানান রকম পরামর্শ দিয়েছেন। কিন্তু তৃতীয় দিনের যুদ্ধে ভীষ্মের এমনই পরাক্রম, সেটা দেখে কৃষ্ণ ঠিক করলেন তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন। এইটুকুই থাক, এবারে গান শুনি। গানের পর আবার ফিরে আসছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এই পুরাণের প্রসঙ্গে।
তিনি বললেন যে আমি সুদর্শন চক্রকে আহ্বান করি ভীষ্মকে হত্যা করবার জন্য, তা না হলে পাণ্ডবদের বাঁচানো যাবে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি আপনাদের শিখণ্ডীর কথা, পুরাণ চিরন্তন এই পর্যায়ে। মানে কৃষ্ণকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে প্রায় বাধ্য করেছিলেন ভীষ্ম, এতটাই বড় বীর। যুদ্ধের নবম দিনে তার বীরত্বে দিশাহারা হয়ে পড়লেন পাণ্ডবেরা। শেষে ঠিক করা হলো যুদ্ধ শেষ হয়ে যাবার পর রাত্রিবেলা সবাই মিলে ভীষ্মের কাছে যাওয়া হবে। হ্যাঁ, তারা শত্রুপক্ষ, কিন্তু তবু যাবেন ভীষ্মের কাছে, গিয়ে জানতে চাইবেন যে আপনাকে কি করে হারানো সম্ভব সেটা আমাদের বলে দিন। ভাবতে পারেন? এবং ভীষ্ম সেটা বলে দিলেন। কেন বলে দিলেন? হ্যাঁ, শত্রুপক্ষ, তার সঙ্গে আমি যুদ্ধ করছি, কিন্তু এরা সব আমার সন্তানের মতো, তো এরা জানতে চাইছে, আমি বলবো না। ভীষ্ম কি বললেন? ভীষ্ম বললেন, আমি নিরস্ত্র ভূপতিত, মানে মাটিতে পড়ে আছে এমন কেউ যার বর্ম আর ধ্বজা নেই, স্ত্রীলোকের নামে যার নাম, যার ইন্দ্রিয় বিকল, তাদের সঙ্গে আমি যুদ্ধ করি না। নিরস্ত্র ভূপতিত, যার বর্ম আর ধ্বজা নেই, স্ত্রীলোকের নামে যার নাম, যার ইন্দ্রিয় বিকল, তাদের সঙ্গে তিনি যুদ্ধ করেন না। এই পাণ্ডবেরা ভীষ্মকে বধ করবার অস্ত্র পেয়ে গেল। শিখণ্ডী তো নারী ছিল, পূর্বজন্মে তো বটেই, এ জন্মেও সে নারী ছিল। সে তো স্থূল কর্ণের পৌরুষ ধার করেছে, সে পরিচয় তো তার সত্যিকারের পরিচয় নয়। তাহলে ভীষ্ম যখন যুদ্ধ করবেন তার সামনে যদি শিখণ্ডীকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ভীষ্ম তো কোনো নারীর সঙ্গে যুদ্ধ করবেন না। আমি জানি না, হয়তো অনুমান করি, মনে হয় ভীষ্ম নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন এমন একটা ঘটনা ঘটতে চলেছে। আর তাছাড়া বহু যুদ্ধ করেছেন, এইসব আত্মজনেদের হত্যা করতে তাঁরও নিশ্চয় ক্লান্ত লাগছিল। যুদ্ধের 10ম দিনে তিনি ঘোষণা করে দিলেন, আজকে আমি যুদ্ধে প্রাণত্যাগ করব। তার বিরুদ্ধে পাণ্ডবেরা দাঁড় করালো সামনেই শিখণ্ডীকে, তার পেছনে অর্জুন। ভীষ্ম দেখলেন তার সামনে ধনুর্বাণ হাতে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মৃদু হেসে তিনি নামিয়ে রাখলেন তার ধনুক। শিখণ্ডী তার দিকে বাণ ছুঁড়ল, 1, 2, 3 করে 9টা বাণ, সবকটা গিয়ে লাগলো তার বুকে। তাতেও তার কিছু হচ্ছে না দেখে এবার শিখণ্ডীর আড়াল থেকে বেরিয়ে এলেন অর্জুন। একের পর এক বাণ মারতে লাগলেন ভীষ্মকে। ভীষ্মের পতন হল শিখণ্ডীকে সামনে রেখে। একে কি ন্যায় যুদ্ধ বলা যাবে? আমি জানি না অন্যরা কে কি বলবেন, আমি বলবো না, নিশ্চয় না। আসলে যুদ্ধে ন্যায় অন্যায়ের হিসেবটা তো ঠিক থাকে না। শিখণ্ডী মারা যান অশ্বত্থামার হাতে। আপনাদের বলেছি কিছুদিন আগে, ওই যে রাত্রিবেলা শিবির আক্রমণ করেছিলেন অশ্বত্থামা, শিখণ্ডী বেরিয়ে এসে ওই অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ শুরু করেন। সেই যুদ্ধ শেষ হলো অশ্বত্থামা খড়গের আঘাতে তার মুণ্ডচ্ছেদ করলেন। কি বেচারি শিখণ্ডীর জন্য মন খারাপ লাগে না? তার উপর অন্যায় করা হয়েছিল, অম্বার উপর, তার প্রতিশোধ নেবার জন্য সারা জীবন জ্বলতে হয়েছে তাকে। এরপরে আমরা বলবো লোপামুদ্রার গল্প। কোন একজন শ্রোতা অনুরোধ করেছিলেন তিনি লোপামুদ্রার গল্প শুনতে চান। পুজোর আগে সেই গল্পটা আপনাদের শুনিয়ে দেব। আপাতত চলে যাচ্ছি গীতার ব্যাখ্যায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের এই যে দেহ বা যা কিছুকে আমরা দেখতে পাচ্ছি, শুধু দেখতে নয়, পঞ্চেন্দ্রিয় দিয়ে তার সঙ্গে যুক্ত হতে পারছি,
আমার ভেতরের যে আমি, সে এ সবকিছুর থেকে আলাদা, সবকিছু থেকে বাইরে। পঞ্চেন্দ্রিয় দিয়ে যা কিছু অনুভব করছি তাকে আঘাত করা যায়, আপনার শরীরকে আঘাত করা যায়, কিন্তু আপনার যে আত্মা আছে তাকে তো আঘাত করা যায় না। তা আগুনে পড়ে না, তা জলে ডোবে না। তাই তার কথা ভেবে এই যে জাগতিক দেহ যুদ্ধে তার বিনাশ হবে বলে তোমার শোক করা উচিত নয় অর্জুন। এই যে কথাগুলো বলা হচ্ছে, পেছনের ভাবনাটা কি? জড়বাদী যে ভাবনা, তা এমন কথাই বলে যে দেহই সব, দেহের মৃত্যু হলেই সব শেষ হয়ে গেল। কিন্তু গীতার যে দর্শন অন্য আরো কোন কোন দর্শনের মতো, সেটা এই ব্যাপারটাকে মানতে চাইছে না। এর যুক্তিটা কি সেটা বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। মাত্র হতে তো পারে না। তাই যাকে বাইরে থেকে মরণশীল বলে দেখি তা আসলে অনাদি অনন্ত, এমনটাই বিশ্বাস করতে চায় এই দর্শন। কিন্তু সে যদি অনাদি অনন্তকাল ধরেই থাকে, তাহলে আমরা অনাদি অনন্তকাল ধরে তাকে দেখি না কেন? তার কারণটাও বলা হচ্ছে। কেমন যেন ধরুন, এই যে এই যে এই যে এই যে এই যে আমাদের চারপাশে যা কিছু তার মধ্যে আপনি আমি সবাই আছি। আমরা এই চরাচরের মধ্যে মিশে আছি। আমরা এই দেহ ধারণ করবার আগে ধরুন এই পৃথিবীর মাটিতে মিশেছিলাম, জলে মিশেছিলাম, সূর্যের আলোর মধ্যে মিশেছিলাম, হাওয়ার মধ্যে মিশেছিলাম, আকাশে মিশেছিলাম। তার ভেতর থেকে আমরা ধীরে ধীরে আকার নিতে থাকলাম। এই যে প্রবল ঘূর্ণাবর্ত এসে আছড়ে পড়ছে আমাদের উড়িষ্যার অন্ধ্রের উপকূলে, তাও তো এই পঞ্চভূতের মধ্যে মিশিয়ে থাকা নানা শক্তি একসঙ্গে হয়ে একটা আকার নিয়ে ছুটে আসছে বলেই এই ঝাঁপিয়ে পড়ার পর তারা কি মিলিয়ে যাবে না? তো তারা তাদের যে কাজ, সেই কাজ শেষ করে হয়তো আবার তাদের আগের অবস্থায়, হয়তো অন্য কোনো অবস্থায় পাল্টে যাবে। যে কোনো সৃষ্টি তো আকার পাল্টায়, রূপ পাল্টায়, আমরাও পাল্টাই। এমনিতে দেখে মনে হলো ঝড় শান্ত হলো, বৃষ্টি মিলিয়ে গেল, কিন্তু আবার তারা অন্য একটা রূপ নিল। প্রকৃতির তো এই খেলা চলেইছে। সে যখন অব্যক্ত, নিজেকে প্রকাশ করে না, পঞ্চভূতের মধ্যে মিশে থাকে, তাকে আমরা দেখতে পাই না। যখন সে ব্যক্ত হয়, রূপ ধরে, তখন সে শরীর হয়ে ওঠে। এই তো ব্যাপার। তো এর জন্য শোক কেন করব? শোক করা যে নিরর্থক, তার পক্ষের যুক্তিগুলো হচ্ছে এই। এইবারে শ্রীকৃষ্ণের আরেকটি যুক্তির কথায় আসবো আমরা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে স্বধর্ম পালন করো, স্বধর্ম। এই নিয়ে দু চারটে কথা বলি। স্বধর্ম মানে নিজের ধর্ম, তাই তো? তুমি যোদ্ধা, তোমার ধর্ম হলো যুদ্ধ করা। তোমার যা ধর্ম পালন সেটা ওই যুদ্ধের মধ্যে দিয়েই হবে। যুদ্ধ দু রকমের হতে পারে, ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ। আজকে তো সময় নেই, এই দু ধরনের যুদ্ধের কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথা হচ্ছে দোহালিয়ার কালী মন্দির। দোহালিয়ার এই কালী তাহলে লক্ষণ সেনদেবের সময়কার, তাই তো দাঁড়ালো। সেই কথাই তো বলতে চাইছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর লক্ষণ সেন রাজত্ব করেছিলেন 1178 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে মোটামুটি আজ থেকে ধরুন 820-21 বছর আগেকার মন্দির এটা। আগের দিন তো আপনাদের বলেছি যে বনমালী সিংহ নামে একজন বৈষ্ণব পণ্ডিত মানুষের বাস ছিল এইখানে। আর লক্ষণ সেনদেব ছিলেন পরম বৈষ্ণব। তিনি বনমালীর সঙ্গে বৈষ্ণব শাস্ত্র নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে লোক পাঠিয়ে দিতেন, আচার্য মশাই, মহারাজ আপনাকে আহ্বান করেছেন, একবার রাজধানীতে যেতে হবে যে। মহারাজ লক্ষণ সেন তার এই বন্ধুকে, বন্ধুই তো বলবো নাকি শিক্ষাগুরু আমি জানি না, তাকে প্রচুর জমি দান করেছিলেন।
তো সেই সমস্ত জমি তিনি বন জঙ্গল কেটে লোকবসতি তৈরি করেছিলেন। প্রচুর বন জঙ্গল কেটেছিলেন বলে তাকে বনমালী না বলে বন কাটি সিংহ বলা হতো। এই বনমালী সিংহের সঙ্গে যুক্ত হয়ে আছে দোহালিয়ার কালী মন্দিরের কথা, সেটা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। তো এই যে বনমালী সিংহ, তিনি একদিন স্বপ্নাদেশ পেলেন। কি স্বপ্নাদেশ সেই কথা বলছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এই যে জঙ্গল কেটে লোকবসতি তৈরি হচ্ছে, এখানে মা কালীর একটা মন্দির স্থাপন করতে হবে। দেখুন, স্বপ্নের কথাটা সত্যি হতে পারে, নাও হতে পারে। এমনটা হওয়া সম্ভব, মানে সে যুগে হতো। মানুষ কোন একটা কাজ করলো, যেটাকে দেবতার কাজ বা ধর্মের কাজ বলা যেতে পারে, সে জানালো স্বপ্নে সে এই কাজটা করবার আদেশ পেয়েছে। তাতে কাজটার একটা মর্যাদা তৈরি হয়, এটা কি বলবো, ধর্মীয় মর্যাদা তৈরি হয়। আপনারা দেখবেন মধ্যযুগে এই সব কাব্য লেখা হয়েছে, তো বেশিরভাগ সময়ই সেই কাব্য লেখার কারণ হিসেবে সব স্বপ্নাদেশের কথা বলা হচ্ছে। বনমালী সম্পর্কে একটা কথা জানিয়ে রাখি, এই বৈষ্ণব পণ্ডিত কিন্তু পরের দিকে আর বৈষ্ণব থাকেননি, একেবারে রীতিমতো দীক্ষা নিয়ে শাক্ত হয়ে গিয়েছিলেন। এমনটা হতে পারে সেই শাক্ত হয়ে ওঠার সময়ই তিনি এই মন্দির স্থাপন করেন, অথবা স্বপ্নাদেশ পান এই সময়ই। এটাও কিন্তু ঘটনা। বনমালী মন্দির তৈরি করার বহু আগে থেকেই দোহালিয়ার এই জঙ্গলে, বিশেষ করে এই অঞ্চলটায় শাক্ত সাধকদের আনাগোনা ছিল। তান্ত্রিকেরা তাদের গোপন সব ক্রিয়াকর্ম করতেন এখানে, পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন, নারীকে নিয়ে সাধনা, সব সাধনা এইসব হতো। সেইখানেই যে এই মন্দির তৈরি করা হয়েছিল, অথবা এই মন্দিরেই যে এই ধরনের সাধনা চলত, তার একটা প্রমাণের কথা বলতে পারি আপনাদের। বনমালীর সময় নয়, তার বহু পরে এই মন্দিরটা মেরামত করতে গিয়ে মাটির তলা থেকে বেদির দুপাশে দুটি বড় মানুষের কঙ্কাল আর বেদির সামনের দিকে শিশুর কঙ্কাল পাওয়া যায়। কয়েকটা মানুষের মাথার খুলিও ছিল, তাতে সিঁদুর লেপার দাগ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। এটা বুঝতেই পারছি তান্ত্রিক কোনো একটা আচার চলছিল এখানে। এই দোহালিয়ার কালী নিয়ে আর একটা অলৌকিক কাহিনী আছে। এই কাহিনীটা অবশ্য বহু মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছে, তবে সেগুলো সাধারণত শিবের মন্দিরই হয়। গল্পটা বলি, রাজপুতদের এক রাখাল ময়ূরাক্ষীর ধারে এই জঙ্গলে গরু চড়াতে আসত। তো সে দেখে একটা গরু প্রতিদিন হারিয়ে যায়। কোথায় যায় খোঁজ করতে করতে সে দেখে একটা বেল গাছের নিচে গরু দাঁড়িয়ে আছে, আর তার বাঁট থেকে দুধ ঝরে পড়ছে। সেই রাত্রি সে স্বপ্নে মা কালীকে দেখতে পেল। সেই রাখালের বংশধরের এখনো এই গ্রামে বাস করে। এটা গেল কিংবদন্তির কথা। দেবীর বর্ণনা দিয়েছি আপনাদের, আরো কিছু মূর্তি আছে এখানে, লক্ষ্মী, চতুর্ভুজ, নারায়ণ, মহিষমর্দিনী, সরস্বতী, আবার ওদিকে ধর্মগোসাই, বান গোসাই। বলবো সেসব কথা আরো বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত চলে যাই আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার জন্য। শুনছেন শরণাগত, আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ওই যে বলেছিলাম যে আপনাদের কোনো একটা বিষয় নিয়ে চিঠি লিখতে বললে এত বেশি চিঠি চলে আসে যে রবিবারের শরণাগত ছাপিয়ে সেই চিঠি আরো বেশি করে ছড়িয়ে পড়ে। এখন নিয়মটা হচ্ছে রবিবারের শরণাগতর জন্য এই চিঠিগুলো চাইছি, কিন্তু চিঠিগুলো সাধারণত এত ভালো হয় যে শুধু রবিবারের শরণাগততে যে কটা চিঠি শোনানো হলো তার বাইরেও অনেকগুলো চিঠি পরে অন্য দিনগুলোতেও পড়তে ইচ্ছে করে। সেরকম চিঠি আপনাদের শোনাবো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমার ঠাকুর ঘর মানে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। অনেক পুরনো বাড়ি, তাই ঠাকুর ঘরও পুরনো। এখন আমার ঠাকুর ঘরে রোজ সকালে ঠাকুর পুজো করে, ঠাকুরকে ধূপ দীপ দেখিয়ে, ঠাকুরের বই পড়ে, ঠাকুরকে একটু খেতে দিয়ে ঠাকুর প্রণাম করে উঠে আসি।
আবার সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে ঠাকুর শয়ন দিয়ে আসি। আমার ঠাকুরের সিংহাসনে সব রকমের ঠাকুর আছে। লক্ষ্মী পুজোয় খুব হতো, কেউ তরকারি কাটতো ভোগের, কেউ ঠাকুরের আসন সাজাতো, আলপনা দেওয়া হতো, লক্ষ্মীর পা আঁকা হতো। এখন সব বন্ধ, কারণ আমি অসুস্থ। শরণাগত অনুষ্ঠানটি খুব ভালো লাগে, আমি রোজ শুনি। তোমরা সবাই ভালো থেকো। জয়ন্তী চ্যাটার্জি, নৈহাটি। জয়ন্তী দেবী, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার ঠাকুর ঘরে যেরকম সব আয়োজনের কথা বললেন, যে আয়োজনগুলো এখন আপনার অসুস্থতার জন্য বন্ধ হয়ে গেছে, 92.7 বিগ এফএম এর শরণাগতর পক্ষ থেকে আমরা সবাই মিলে চাইছি সেগুলো আবার চালু হয়ে যাক। খুব হই হই করে পুজো করুন, ভালোবেসে পুজো করুন, চটপট সেরে উঠুন। কেমন? পরের চিঠি। সাবেকি বাড়ি, টানা বারান্দা, বড় দালান আর বিরাট চালচিত্র বিশিষ্ট ঠাকুর মণ্ডপ। প্রতি বছর ওই ঠাকুর দালানে দুর্গাপুজো হয় ধুমধাম করে। সেই ঠাকুর দালান সংলগ্ন ঘরটি ছিল আমাদের ঠাকুর ঘর। সেখানে সন্ধ্যারতির সময় ছাড়া আমাদের মতো ছোটদের প্রবেশের অনুমতি ছিল না। ধূপধুনোর সঙ্গে চন্দনের সুবাস, ওপরে রঙিন চাঁদোয়া, ফুলে ফুলে সজ্জিত প্রতিমা আর দীর্ঘদেহী ঠাকুরদার গমগমে স্তোত্র পাঠ ও আরতি আমার শিশু মনে এক অন্যরকম অনুভূতির সঞ্চার করত। শৈশবের সেই বিশাল ঠাকুর ঘরের সঙ্গে যেন মন্দিরের সাদৃশ্য খুঁজে পাওয়া যেত। বড় বড় কাঁসার থালা, পিতলের পিলসুজ, প্রদীপ আর সব দেবদেবীর মূর্তি নিয়ে ছিল সেই ঠাকুর ঘর। কিন্তু কালের আঁচড়ে ধীরে ধীরে সাবেকি ঠাকুর ঘর হারালো তার কৌলিন্য। পতিত পাবনে মা দুর্গা ঘর সংসার পাতলেন ছাদের ঘরে। পাথর বসানো সেই ঘরে বাগানের গাছের জবা, টগর, দোপাটি ফুলে সেজে ওঠা মাকে যেন খুব আপনার মনে হতো। 10 পিলসুজ প্রদীপের আলোর শিখা ছোট্ট প্রদীপে জ্বলত। কিন্তু এরপরে যখন চলে এলাম কোন এক আবাসনের ছোট্ট ফ্ল্যাটে, তখন কোথায় ঠাকুরের ঘর? মনে মনে স্বপ্নের ঠাকুর ঘরের ছবি আঁকতাম। শ্বেত পাথরের সেই ঠাকুর ঘরে থাকবে ঠাকুর ও মায়ের বিগ্রহ, যেখানে প্রতিদিন ধূপ ধুনো, ফুল, চন্দনের সুবাস ছড়িয়ে পড়বে। কিন্তু না, সেই স্বপ্নের ঠাকুর ঘর আমার অধরাই থেকে গেল। কি আর করা যাবে? বিধি বাম বা ঠাকুরেরও বোধহয় ইচ্ছে নয়, তাই 2 কামরার ফ্ল্যাটের চৌখুপির একপাশেই তিনি আপাতত অধিষ্ঠান করছেন। এখন প্রতিদিন পূজার্চনা করার সময় মনে মনে বলি, ঠাকুর, তুমি তো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকো না। নাইবা হলো সুসজ্জিত ঠাকুর ঘর, তোমার কৃপায় যেন ভক্তি দিয়ে হৃদয় সিংহাসনে তোমাকে রাখতে পারি, এই প্রার্থনাই করি তোমার চরণে। রুবি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গড়িয়া গার্ডেন থেকে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলবো, বড় ঠাকুর ঘর ছোট ঠাকুর ঘর বলে সত্যি সত্যি কিছু হয় না। আপনার মনের মধ্যে যে ঠাকুর ঘরটি আছে, দেখতে হবে সেটি কত বড়, তার মধ্যে কে কে আছেন, তার প্রসারতা কতটা। কোন একটা ইট কাঠ দিয়ে তৈরি ঠাকুর ঘর, সেটা বড় হলো না ছোট হলো, তাতে কি যায় আসে বলুন তো? চিঠিপত্র এখানেই শেষ করলাম। দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন বাইরে দূরে আমরা চতুশৃঙ্গী মন্দিরের কথা বলছি, পুনের সেই বিখ্যাত মন্দির। লাল সাদা তোরণ, বেশিরভাগটাই লাল, তার মধ্যে থাম, তোরণ বা চূড়ার রং সাদা। সাদা চূড়ার মাথার উপর বড় করে লেখা ও, তার নিচে জয় মাতাজি। আপনিও মনে মনে বলুন, জয় মাতাজি। সিঁড়ি দিয়ে উঠে গেলেন, একটু এগুলোই বাঁ হাতে পড়বে আপনার প্রথম দ্রষ্টব্য, গণপতি বাবার মন্দির। বেশ বড় নাট মন্দির, সাদা রঙের রেলিং দিয়ে আলাদা করা, কারুকার্য খচিত, বার্নিশ করা কাঠের থাম। দাঁড়ালেন এসে গণপতি বাবার গর্ভ মন্দিরের সামনে।
তার ঠিক দুপাশে দুটো দেবতার মূর্তি, বড়, প্রায় ফুট চারেকের মতো বড়, কাঁচের শোকেসের মধ্যে সাজানো। ভেতরে কাঠের দরজা, লোহার রেলিং দেওয়া, তার পেছনে আছেন গণপতি। এমন গরাদের পেছনে দেবতাকে দেখতে ভালো লাগে না, সে আপনারা যাই বলুন। দেখলাম গণপতিকে, তারপর কোথায় যাব তো দেবী চতুশ্রৃঙ্গীকে দর্শন করবার জন্য, কিন্তু এক্ষুনি না, একটু গান শুনে নি, তারপর। আপনাদের সৌমিত্র বসু শুরু করতে চলেছে আজকে শরণাগত শেষ পর্যায়ে, বাইরে দূরে দ্বিতীয় পর্যায়ে, 92.7 বিগ FM এ। আপনি গণপতি মন্দির দেখলেন, তারপর আবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন দেবী চতুশ্রৃঙ্গীকে দর্শন করবার জন্য। যাবার পথে ডান দিকে দেখতে পাবেন একটা ছোট্ট মন্দির, ছোট্ট কিন্তু সুন্দর। শ্রী যেন ঝরে ঝরে পড়ছে মন্দিরের সারা অঙ্গ দিয়ে। হ্যাঁ, ওই হলো শ্রীর দেবী, কল্যাণের দেবী মা লক্ষ্মীর মন্দির। আমরা তো ভাবি লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, কিন্তু শুধু তাই তো নয়, তিনি কল্যাণের দেবী, সৌন্দর্যের দেবীও তো বটে। আর সেই কল্যাণ বা সুন্দরের চেয়ে বড় সম্পদ আর কি থাকতে পারে বলুন? এই যে আমার ঠাকুর ঘর নিয়ে কত চিঠি লিখেছেন আপনারা। কেউ হয়তো লিখেছেন বৃহস্পতিবারে তিনি মা লক্ষ্মীর পুজো করেন, আলপনা এঁকে। সে কি সংসারে অনেক টাকা পয়সা আসুক তার কামনায়, নাকি সংসারে সুখ আসুক, আনন্দ আসুক, শুভ আসুক, কল্যাণ আসুক? এইটুকুই তো আমরা চাই, তাই না? দেখুন, লক্ষ্মীর মন্দিরের সামনে দাঁড়িয়ে কি সব আবল তাবল ভাবতে শুরু করেছে আপনাদের সৌমিত্র বসু। মন্দিরটার কথা বলি, খুব ছোট্ট মন্দির, মানে কি বলবো, আমাদের রাস্তার ধারে ফুটপাথে যেমন সব মন্দির গজিয়ে ওঠে না, তার কথা মনে পড়ে যায়, কিন্তু তাদের চেয়ে অনেক সুন্দর, অনেক যত্ন করে বানানো। সাদা পাথরের ছোট্ট ঘর, মাথার উপরে সামান্য একটু চূড়া, ঝকঝকে পরিপাটি, ওপরে লেখা শ্রী লক্ষ্মী মাতা। এক কোণে একটা গেরুয়া রঙের পতাকা উঠছে। বেদির ওপরে লাল কাপড়ে মোড়া আছেন লক্ষ্মী। কাপড়ের আড়াল থেকে তার মুখ প্রায় দেখাই যায় না। মন্দিরের মাথার উপর একটা শেড বা আচ্ছাদন করা আছে, ভক্তদের যাতে রোদে জলে কষ্ট পেতে না হয়। দেখা হলো, এইবারে ঢুকলাম বড় মন্দিরে। সাদা, দূর থেকে যে লাল সাদা দেখেছেন আপনারা, এমনকি গণপতির মন্দিরেও যে রং দেখেছেন, এই মায়ের মন্দিরের কাছে এসে সবটা সাদা হয়ে গেছে। এখানে আছেন দেবী দুর্গার মহাদেব। দেখুন মা দুর্গাকে। আমরা বাঙালিরা পুজোর সময় যে মাকে দেখি, দেখতে অভ্যস্ত, অবশ্য না, এখন তো আর ঠিক এক রূপে দেখি না। থিমের পুজোর কল্যাণে নানান মা দুর্গার নানান রূপ দেখা হয়, সে যাই হোক। কিন্তু সাধারণভাবে আমাদের বাঙালিদের যে প্রথাগত মা দুর্গা, এখানকার দুর্গা কিন্তু অনেকটাই অন্যরকম। আকারে বেশ ছোট। প্রথমেই যেটা চোখে পড়ে, দেবীর হাত হলো 18টি, মোট 18টি, 9টা 9টা করে দুদিকে, এবং এই 18টি হাতে 18 রকমের অস্ত্র। আমাদের বাঙালি মা দুর্গার মুখে কেমন একটা স্নিগ্ধ লাবণ্য থাকে না, এখানে তা নয়, তাকে বেশ রাগী বলে মনে হয়। মানে সত্যি সত্যি মহিষাসুরকে মারবার সময় যেমনটা হওয়ার কথা, কিন্তু আমরা বোধহয় মায়ের রাগী রূপ সহ্য করতে পারি না। ও অসুরকেই মারো আর যাই করো, আমাদের দিকে মায়ের চোখে তাকাতেই হবে, ব্যাস, তাই না?